গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্তিতে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের প্রধানরা নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এক পোস্টে জানান, 7 অক্টোবর হামাসের হামলার ভয়াবহতা ও সেই যন্ত্রণা কখনো ভোলা যাবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সব জিম্মিকে অবিলম্বে মুক্তি ও যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থাপিত শান্তি পরিকল্পনাকে সফল করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা বলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সব জিম্মির মুক্তি, গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং টেকসই শান্তির লক্ষ্যে যুদ্ধবিরতির কথা জানান। অন্যদিকে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী বিবৃতিতে জানায়, ইসরায়েলের মোকাবিলায় প্রতিরোধী একমাত্র পথ এবং তা অব্যাহত থাকবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা, একসময় সাজানো গোছানো এই শহর যেন মৃত্যুপুরী। ইসরায়েলের টানা 2 বছরের বর্বরোচিত হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার সব অবকাঠামো, মুছে গেছে বাসিন্দাদের জীবনের রং। প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হচ্ছেন মানুষজন, অথচ কদিন আগেও কেমন ছিল এই গাজা নগরী, তা থাকছে শারমিন স্বপ্নার রিপোর্টে। গাজায় জীবনের রং মুছে গিয়ে এখন শুধু ছাই, ক্ষত আর মানুষের বেঁচে থাকার অনন্ত সংগ্রাম। একসময়ের প্রাণচঞ্চল নগরী আজ রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। যুদ্ধের আগে শহরের রাস্তায় ছিল প্রাণের ছোঁয়া, শিশুরা খেলত সমুদ্রের পাড়ে, শান্তিময় এক জীবন কাটাত মানুষ। কিন্তু 7ই অক্টোবরের যুদ্ধের পর সেই গাজা আর আগের মতো নেই। চারদিকে শুধু ধ্বংস, মৃত্যু আর হাহাকার। যুদ্ধের আগে গাজায় ব্যস্ত শহুরে জীবনে থাকলেও এখন সেখানে ভয়াবহ বৈপরীত্য। ভেঙে পড়া ভবন, ধসে যাওয়া মসজিদ ও গির্জা, মাটি চাপা পড়ে থাকা মানুষ, ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে 67,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্য গাজার স্কুল ও হাসপাতালগুলো। 22 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে উপত্যকাটির 90% বেশি স্কুল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চলমান এই গণহত্যায় নিশানা হয়েছেন মসজিদের ইমাম এবং ধর্মীয় ব্যক্তিরাও। এখন পর্যন্ত 250 জন খতিব, ইমাম ও ধর্মীয় ব্যক্তিকে হত্যা করেছে তারা। ধ্বংস করা হয়েছে 835টি মসজিদ। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী শুরু করে ভয়াবহ প্রতিশোধ অভিযান। ওই দিনের হামলায় 1139 জন ইসরায়েলি নাগরিক নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ। এছাড়া 200 জনের বেশি মানুষকে আটক করা হয়। এরপর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান, নিরবচ্ছিন্ন বোমাবর্ষণ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শারমিন স্বপ্না, 71। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জিম্মিদের পরিবারের সদস্য ও স্বজনরা। আন্দোলনকারীরা জানান, সরকার গাজায় আটকে থাকা জিম্মিদের কথা ভুলে গেছে। সরকারকে তা স্মরণ করিয়ে দিতেই এই কর্মসূচি পালন করছেন তারা। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে তেল আবিব সহ বিভিন্ন শহরে নিহতদের স্মরণ করা হচ্ছে। নিহতদের ছবি পোস্টার আকারে বিভিন্ন জায়গায় টানানো হয়েছে, সেখানে শ্রদ্ধাও নিবেদন করছেন সাধারণ মানুষ। 2023 সালের 7 অক্টোবর ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জন জিম্মিকে হিসেবে ধরে নিয়ে যায় তারা। গাজা থেকে 300 কিলোমিটার দূরে আছে ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC'র নতুন নৌবহর। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে FFC। বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে 150 নটিক্যাল মাইল দূরে আছে। কিছুদিন আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে। FFC জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, তারা গাজার পথে এগিয়ে যাচ্ছে। জানা গেছে, ফ্লোটিলার নতুন নৌবহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী 9টি নৌযান। এই নৌযানগুলোতে আছেন ক্রু সহ শতাধিক স্বেচ্ছাসেবী। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় বাস দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বাসটি হরিয়ানার রোহতক থেকে গুমার উইনের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে প্রায় 30 জন
যাত্রী ছিলেন। বাসটি ঝান্ডুটা বিধানসভা এলাকার ভালুঘাট অঞ্চলে আসলে হঠাৎ পাহাড় ধস হয়। এতে বাসটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ভারী বর্ষণের কারণে গত কয়েকদিনে হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। ভারতে কাশির সিরাপ পানে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে। আরও 9 শিশুর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের চিন্দাওয়াড়া জেলায় শিশুদের কাশির সিরাপ কোল্ড রিফ পানে মৃতের সংখ্যা বেড়ে 19 জনে পৌঁছেছে। এছাড়া আরও 9 শিশুর কিডনি ব্যর্থতার কারণে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা দিয়েছেন, চিন্দাওয়াড়া এবং বেতুলের আক্রান্ত সব শিশুর চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। সম্প্রতি মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ সেবনে শিশুদের মৃত্যুর খবর সামনে আসার পর জরুরি সতর্কতা জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, দেশটির নিরাপত্তা বাহিনী রাজধানী কারাকাসে মার্কিন দূতাবাসে একটি সাজানো হামলা পরিকল্পনা নস্যাৎ করেছে। তিনি দাবি করেন, এই হামলার উদ্দেশ্য ছিল ওয়াশিংটনের সাথে ভেনেজুয়েলার উত্তেজনা আরও বাড়ানো। এমন সময় তিনি এই দাবি করলেন যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলে সামরিক উপস্থিতি জোরদার করছে। মাদুরো বলেন, তাদের কাছে 2টি নির্ভরযোগ্য সূত্র ছিল, একটি দেশীয় এবং একটি আন্তর্জাতিক। তারা জানিয়েছিল, স্থানীয় দক্ষিণপন্থী উগ্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র দূতাবাসে বিস্ফোরক বসানোর পরিকল্পনা করছে। এই তথ্য পাওয়ার পর তারা দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন দূতাবাসের আশেপাশে। মাদুরো দাবি করেন, এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল হামলার দায় ভেনেজুয়েলা সরকারের উপর চাপিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাত শুরু করা। পরিকল্পনার পেছনে থাকা ব্যক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান মাদুরো। গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট 38 জন যাত্রী ছিলেন। মঙ্গলবার দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, এখনো পর্যন্ত 34 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। গ্রিসের সংবাদ সংস্থা ANA জানিয়েছে, প্রবল বাতাসে প্রায় 1.5 মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। উদ্ধার হওয়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এলাকাটি অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রায় এই পথে নৌকাডুবি ও প্রাণহানি ঘটে। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ উৎসবের একটি অংশ পিঠা। আর প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবার লন্ডনে আয়োজন হলো পিঠা উৎসব। পিঠা মেলা বসেছিল দেশীয় পিঠার হাট। বাংলাদেশের সংস্কৃতির সাথে পরবর্তী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন। লন্ডনের স্থানীয় টিভি চ্যানেল INTVর আয়োজনে পিঠা মেলায় বাড়তি আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। বাঙালির ঐতিহ্যবাহী লোকজ খাবার পিঠা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশকে ব্রিটেনের নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে লন্ডনে আয়োজন করা হয়েছিল পিঠা মেলার। শীতের হালকা ছোঁয়াতে পিঠা মেলাকে উপভোগ্য করে তুলতে বসেছিল নানান বাহারি পিঠার পসরা। হারিয়ে যাওয়া লোকজ খাবার ও সংস্কৃতির খুঁজে সমবেত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। শুধু পিঠার মেলা নয়, এখানে বসেছিল দেশীয় শিল্পীদের গানের মিলন মেলা। এ যেন নতুন রূপে দেখা দিয়েছিল এক টুকরো বাংলাদেশ। আমাদের পিঠা মেলা প্রতি বছরই আমরা করে থাকি, কিন্তু এইবার ডিস্ট্রিক্ট ব্যাপী কর্নার হয়ে বাংলাদেশের সব খাবার মানুষের সামনে যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আর ওই বাঙালি পরিবেশটা মানে ফিল করার জন্য অ্যাকচুয়ালি মেইনলি আসে এখানে। আনলে সবাই এত বাঙালির সাথে দেখা হয়, আসলে খুব ভালো। আধুনিক যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যবাহী খাবারগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চমৎকার মাধ্যম পিঠা মেলা বলে মনে করেন প্রবাসীরা। আমরা এখানে ব্যস্ততার লাইফের মধ্যে অনেকেই পিঠা বানাতে পারি না, তা আমাদের নেক্সট জেনারেশনকে এটা আমরা বোঝাতে পারবো যে আমাদের বাংলার ট্রেডিশন শীত মানে পিঠার উৎসব। সবাই আসছেন এনজয় করার জন্য, আমাদের বাংলাদেশ থেকে তুলে ধরছি। পিঠা মেলার এই আনন্দময় আয়োজন হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার লোকজ খাবারকে পরিচিত করতে এই আয়োজন এক আনন্দ উৎসবের অনুভূতি ছড়িয়ে দেবে প্রবাসের মাটিতে। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।
বাংলাদেশের শিক্ষার্থীদের সংগঠন বিএসএম এর উদ্যোগে হাইপার কানেক্ট ফুটসাল টুর্নামেন্ট 2025-এ জমজমাট লড়াইয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউসিএসআই। মঙ্গলবার টানটান উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IIUM এর প্রফেসর ডক্টর আমির আকরামিন বিন শাফি। বিশেষ অতিথি ছিলেন বিএসএম এর প্রধান ফাউন্ডিং উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, ডক্টর SM আফজাল হক, ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জুবাইর রহমানের উপস্থাপনায় পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ী, রানার আপ এবং সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।